আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রায়হান খান রাজু। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টারে পড়ছি। তো আমার দ্বিতীয় সেমিস্টারে একটা কোর্স আছে ম্যানেজমেন্ট অ্যান্ড অর্গানাইজেশনাল বিহেভিয়ার। তো এর একটা টপিক হলো পারসেপশন নিয়ে। এই টপিকটা আজকে আমি নিজেও বুঝবো, আপনাদেরও বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, এখানে প্রথমে বলা হচ্ছে হোয়াট ইজ পারসেপশন। আচ্ছা, তো পারসেপশন শব্দের অর্থ আমরা এখন একটু ডিকশনারি থেকে জানবো। আমি আগের থেকেই এই শব্দের অর্থটা বের করে রাখছি। তো দেখা যাচ্ছে পারসেপশন শব্দটা একটা নাউন। এটার অর্থ দাঁড়ায় দি এবিলিটি টু সি, হিয়ার অর বিকাম অ্যাওয়্যার অফ সামথিং থ্রু দি সেন্সেস। আচ্ছা, এর বাংলা অর্থ দাঁড়ায় যে কোনো কিছু করার একটা এবিলিটি বা সক্ষমতা। এই সক্ষমতা হতে পারে কোনো কিছু দেখার, বা কোনো কিছু শোনার, বা কোনো কিছু সম্পর্কে সচেতন হওয়ার। অবশ্যই আমাদের যে সেন্সগুলো আছে, এই সেন্সগুলোর মাধ্যমে আমাদের চোখ হতে পারে, আমাদের কান হতে পারে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো বাংলায় যদি আমরা দেখি, এর অর্থ দাঁড়ায় উপলব্ধি। ঠিক আছে? আচ্ছা, তো বুঝতেই পারছেন এখানে একটু ইনডেপথ আলোচনা করা হয়েছে এই বইয়ে। তো এখানে আমরা পাশে একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, ডিফাইন পারসেপশন অ্যান্ড এক্সপ্লেইন দি ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স ইট। আচ্ছা, তাহলে আমরা ধাপে ধাপে দেখি। আমি একটু আগে পড়ে রাখছিলাম। তো পারসেপশন ইজ এ প্রসেস বাই হুইচ ইন্ডিভিজুয়ালস অর্গানাইজ অ্যান্ড ইন্টারপ্রেট দেয়ার সেন্সরি ইমপ্রেশনস ইন অর্ডার টু গিভ মিনিং টু দেয়ার এনভায়রনমেন্ট। আচ্ছা, তো পারসেপশন হলো একটা প্রক্রিয়া, বাই হুইচ মানে যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি করি, আমরা ইন্ডিভিজুয়াল যারা আছি তারা কোনো একটা ধারণাকে আমরা অর্গানাইজ করি বা সাজাই, এবং সেটাকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি। অবশ্যই আমরা এখানে সেন্সরি যে সেন্সরি ইমপ্রেশন বলতে আমাদের যে বিভিন্ন ইন্দ্রিয় আছে তার তার মাধ্যমে আমরা একটা আমাদের কোনো কিছুর প্রতি মনোভাব কীরকম সেটা আমরা প্রকাশ করি আর কি। আচ্ছা, ইন অর্ডার টু গিভ মিনিং টু দের এনভায়রনমেন্ট, অবশ্যই আমরা কোনো একটা পরিবেশ পরিস্থিতি ওটা বোঝার চেষ্টা করি, ওটার উপরেও ভিত্তি করে আমরা একটা মতামত প্রদান করি বা ওই জিনিসটাকে আমরা বোঝার চেষ্টা করি বা অনুভূতি ব্যক্ত করি। এটাই হলো উপলব্ধি বা ইংরেজিতে পারসেপশন। হাউএভার হোয়াট উই পারসিভ ক্যান বি সাবস্টেন্সিয়ালি ডিফারেন্ট ফ্রম অবজেক্টিভ রিয়েলিটি। আচ্ছা, যাই হোক, হোয়াট উই পারসিভ মানে আমরা যা কিছু উপলব্ধি করি, ক্যান বি সাবস্টেন্সিয়ালি ডিফারেন্ট মানে এটা উল্লেখযোগ্যভাবে, সাবস্টেন্সিয়ালি অর্থ হলো উল্লেখযোগ্যভাবে, ক্যান বি সাবস্টেন্সিয়ালি ডিফারেন্ট ফ্রম অবজেক্টিভ রিয়েলিটি। আচ্ছা, আমরা অনেক সময়ই বাস্তবতার বাইরে চিন্তা করি। অবজেক্টিভ রিয়েলিটি বলতে যেটা আসলেই বাস্তবে ঘটনাটা, কিন্তু আমরা পারসেপশনে এক একজনের পারসেপশন কিন্তু এক এক রকম। আমরা একই বিষয়, একই ঘটনা, ওটা আমরা এক একজন এক একভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। এটাই হলো পারসেপশনে আর কি, ব্যক্তি থেকে ব্যক্তি একটা পার্থক্য সৃষ্টি হয়। ঠিক আছে? আচ্ছা, ফর এক্সাম্পল, অল এমপ্লয়িজ ইন এ ফার্ম মে ভিউ ইট অ্যাজ এ গ্রেট প্লেস টু ওয়ার্ক। তাহলে সকল যে এমপ্লয়ি যারা আছে তারা অবশ্যই যেখানে কাজ করতেছে তারা কী চাবে, যেখানে তারা কাজ করতেছে সেটা অবশ্যই একটা মানে যাতে কাজ করার মনোরম একটা পরিবেশ পায়, মন মতো যাতে একটা কাজের পরিবেশ পায়। এই পরিবেশ হতে পারে ফেভারেবল ওয়ার্কিং কন্ডিশনস। ঠিক আছে? ফেভারেবল মানে হইল মানে মন মতো। তো ওয়ার্কিং কন্ডিশনে অবশ্যই এই স্বাস্থ্যকর পরিবেশ থাকবে, এখানে পরিমিত বায়ু চলাচল থাকবে, এখানে অন্ধকার থাকবে না, পরিমিত লাইটিংয়ের ব্যবস্থা থাকবে। আচ্ছা, ইন্টারেস্টিং জব অ্যাসাইনমেন্টস, তাদেরকে যে জব অ্যাসাইনমেন্ট বা কাজের যে দায়িত্বগুলো দেওয়া হবে সেগুলো অবশ্যই কী হবে, তারা করে মজা পাবে। গুড পে মানে ভালো একটা বেতনের ব্যবস্থা থাকবে তাদের দক্ষতা অনুযায়ী। এক্সেলেন্ট বেনিফিটস, এক্সেলেন্ট বেনিফিটস হইতে পারে প্রমোশনের সুযোগ থাকতে পারে, তারপরে ইন্স্যুরেন্সের সুযোগ থাকতে পারে। ঠিক আছে, এরকম এরকম আর কি।
আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড রেসপন্সিবল ম্যানেজমেন্ট, এটা বলতে বুঝেছে যে এমন একটা তাদের যে বস, তাদের যে ম্যানেজমেন্ট, তাদেরকে কর্মীদেরকে যারা পরিচালনা করবে তারা অবশ্যই কী হবে, কর্মীদেরকে বুঝতে চেষ্টা করবে। এই কারণে বলা হয়, তাদের বলা হবে আন্ডারস্ট্যান্ডিং ম্যানেজমেন্ট। আর অবশ্যই কর্মীদের প্রতি তারা তারা অবশ্যই দায়িত্ব পালন করবে। এই কারণে বলা হয়েছে রেসপন্সিবল ম্যানেজমেন্ট। বাট অ্যাজ মোস্ট অফ আস নো, ইটস ভেরি আনইউজুয়াল টু ফাইন্ড সাচ এগ্রিমেন্ট। কিন্তু আমরা অ্যাজ মোস্ট অফ আস নো মানে যেমনটা আমরা সবাই জানি যে এত সোজা না, মানে ইটস ভেরি আনইউজুয়াল, এটা এত ইউজুয়াল না বা এত সাধারণ না খুঁজে পাওয়াটা, টু ফাইন্ড সাচ এগ্রিমেন্ট মানে এভাবে মন মতো যে সব আমি পাবো, বর্তমান ওয়ার্ক প্লেসে সব জায়গায় এরকম পাওয়া যায় না, কোথাও না কোথাও কোনো না কোনো ল্যাকিংস থাকে। আচ্ছা, ওয়াই ইজ পারসেপশন ইম্পর্টেন্ট ইন দি স্টাডি অফ ওবি? আচ্ছা, ওবি মানে হলো অর্গানাইজেশনাল বিহেভিয়ারের সংক্ষিপ্ত রূপ। তাহলে এনে বলা একটা প্রশ্ন আমাদের কাছে ছোড়া হয়েছে যে এই অর্গানাইজেশনাল বিহেভিয়ার অধ্যয়নে আমাদের কেন উপলব্ধি বিষয়টা এত গুরুত্বপূর্ণ। তো অর্গানাইজেশনাল বিহেভিয়ার, তো একটা অর্গানাইজেশনে আচার আচরণ যদি আমার বুঝতে হয় তাহলে অবশ্যই তার এ সংক্রান্ত মানে এই অর্গানাইজেশনের সাথে স্বার্থ সংশ্লিষ্ট যেসব পক্ষ আছে তাদের উপলব্ধি আমাদেরকে অবশ্যই স্টাডি করতে হবে। এখানে একটা উত্তর দেওয়া হয়েছে, সিম্পলি বিকজ পিপলস বিহেভিয়ার ইজ বেসড অন দেয়ার পারসেপশন অফ হোয়াট রিয়েলিটি ইজ, নট অন রিয়েলিটি ইটসেলফ। একটু আগে যে আমরা দ্বিতীয় লাইনে একটা পাইছিলাম যে হাউএভার হোয়াট উই পারসিভ ক্যান বি সাবস্টেন্সিয়ালি ডিফারেন্ট ফ্রম অবজেক্টিভ রিয়েলিটি, এই লাইনটারই একটু পুনরাবৃত্তি হয়েছে একটু ভিন্নভাবে, যে সিম্পলি বিকজ পিপলস বিহেভিয়ার ইজ বেসড অন দেয়ার পারসেপশন অফ হোয়াট রিয়েলিটি ইজ, মানে রিয়েলিটি মানুষ দেখার পরে সে নিজের মতো করে তার মনে যেটা ভালো মনে হয় ওরকমভাবে একটা ব্যাখ্যা করার চেষ্টা করে। অথচ দেখা গেছে পরবর্তীতে যে এই নট অন রিয়েলিটি ইটসেলফ, মানে দেখা গেছে যে পরবর্তীতে যে বাস্তবতাটা আসলে একটা ভিন্ন জিনিস। দি ওয়ার্ল্ড অ্যাজ ইট ইজ পারসিভড ইজ দি ওয়ার্ল্ড দ্যাট ইজ বিহেভিয়ারালি ইম্পর্ট্যান্ট। তাহলে আমরা বিশ্বকে যেভাবে উপলব্ধি করি সেটা আমাদের কাছে বিহেভিয়ারালি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, আমাদের দ্বিতীয় কোশ্চেন ছিল ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স পারসেপশন। আচ্ছা, তাহলে কোন কোন বিষয়গুলো আমাদের উপলব্ধিকে প্রভাবিত করে? হাউ ডু উই এক্সপ্লেন দি ফ্যাক্ট দ্যাট ইন্ডিভিজুয়ালস মে লুক অ্যাট দি সেম থিং ইয়েট পারসিভ ইট ডিফারেন্টলি। একটু আগে আমি বললাম যে আমরা এই সত্যটাকে কীভাবে ব্যাখ্যা করব যে একই জিনিস ওটাকে বিভিন্ন ব্যক্তি বিশেষ দেখছে, এক একজনের কাছে সেটা এক একভাবে ধরা দিচ্ছে, তারা এক একজনের উপলব্ধি এক এক রকম। এ নাম্বার অফ ফ্যাক্টরস অপারেট টু শেপ অ্যান্ড সামটাইমস ডিস্টর্ট পারসেপশন। তো কয়েকটা ফ্যাক্টর আছে যেগুলো তারা তাদের কার্য প্রণালী সম্পাদন করে এই আমাদের পারসেপশনকে শেপ দেওয়ার জন্য, এবং মাঝে মধ্যে আমাদের পারসেপশনকে মানে আমাদের উপলব্ধিকেও কিন্তু ব্যাঘাত ঘটায়, ডিস্টর্টও করতে পারে এই ফ্যাক্টরগুলা। দিস ফ্যাক্টরস ক্যান রিসাইড ইন দি পারসিভার যে কোনো কিছু উপলব্ধি করে। তাহলে রিসাইড মানে আমরা জানি বসবাস করা, মানে এক্ষেত্রে রূপকভাবে বুঝাইছে যে এই ফ্যাক্টরগুলো যে উপলব্ধি করছে তার ভিতরে থাকতে পারে, ঠিক আছে, তার চিন্তা ভাবনা যে কাঠামোটা হইতে পারে। ইন দি অবজেক্ট একটু স্পেশাল টাইপের, যে বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণের উদ্ভব হয়। অর টার্গেট বা আমরা যে লক্ষ্যে আর কি ব্যাখ্যা বিশ্লেষণের কাজটা করব, বিং পারসিভড মানে যেটা উপলব্ধি করা হবে। অর ইন দি কনটেক্সট অফ দি সিচুয়েশন ইন হুইচ দি পারসেপশন ইজ মেড, বা যে পরিস্থিতিতে আমরা উপলব্ধি করব ওই পরিস্থিতিও একটা কিন্তু ফ্যাক্টর হতে পারে। তাহলে কয়েকটা ফ্যাক্টর এনে সংক্ষিপ্তভাবে তুলে ধরা হয়েছে যে পারসিভার তার চিন্তা ভাবনার কাঠামো সে কীরকম ওটা হতে পারে, বা হতে পারে যে বিষয়টা নিয়ে যে অবজেক্টটা নিয়ে আমরা
উপলব্ধি করছি ওটা এই গঠন কাঠামো অর টার্গেট বা কোনো একটা লক্ষ্য হতে পারে, বা এরকম হতে পারে এমন একটা সিচুয়েশন যেটা বিভিন্ন উপলব্ধি, মানে আমরা যে সিচুয়েশনটা দেখলে বিভিন্ন উপলব্ধি আমাদের মধ্যে জন্মায়। তো এখানে বলা হয়েছে সি এক্সিবিট 6.1। এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সিবিট 6.1-এ ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স পারসেপশন। এখানে সুন্দরভাবে গ্রাফ আকারে উপস্থাপন করা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি পারসেপশনের ক্ষেত্রে ফ্যাক্টরস ইন দি পারসিভার হতে পারে যিনি উপলব্ধি করতেছে তার অ্যাটিটিউডের উপরে ভিত্তি করে তার উপলব্ধি জন্মায়। তার যদি ভালো অ্যাটিটিউড থাকে তাহলে তার উপলব্ধি অবশ্যই কারেক্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। মোটিভস মানে তার উদ্দেশ্য, সে যদি ভালো উদ্দেশ্যে কোনো কিছু উপলব্ধি করে তাহলে উপলব্ধিটা কারেক্ট হয়, আর যদি মন্দ উদ্দেশ্যে করে তাহলে তো বুঝতেই পারেন। তারপরে আছে ইন্টারেস্টস মানে তার আগ্রহ, কোনো বিষয়ে আগ্রহ মানে মানুষ যখন কোনো কিছু দেখে সেখানে আগ্রহের একটা বিষয় আছে। কেউ যদি বিরক্তি ভাব নিয়ে কোনো কিছু দেখে সে কিন্তু বিষয়টা অত সুন্দরভাবে উপলব্ধি করতে পারবে না। তারপরে আছে এক্সপিরিয়েন্স। আচ্ছা, আমার যদি আগের থেকেই কোনো কিছু করার এক্সপিরিয়েন্স থাকে আমি কিন্তু ভালো বলতে পারবো বা ভালোভাবে উপলব্ধি করতে পারবো, কিন্তু এমন কাউকে যদি বলা হয় এমন একটা বিষয় প্রশ্ন করা হয় যার আগে কোনো এক্সপিরিয়েন্সই ছিল না, তাহলে তার তো ওই বিষয়ে কোনো পারসেপশনই জন্মায় নাই। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তার উত্তরটা ভুল হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। যেমন আমি যদি কোনো একটা নতুন মাত্র বিবিএ বা মাস্টার্স কমপ্লিট করে বেরিয়েছে, এখন আমার চাকরিতে যদি আমি ইন্টারভিউতে আমি তাকে জিজ্ঞাসা করি যে কি জিজ্ঞাসা করা যেতে পারে, যদি জিজ্ঞাসা করি আপনি যদি একজন কঠোর মানে খুবই রুলস অ্যান্ড রেগুলেশনের সাথে স্টিক থাকে এরকম একজন সুপারভাইজার এর অধীনে কাজ করেন, তাহলে আপনি এই বিষয়টা কীভাবে হ্যান্ডেল করবেন? তো তার কিন্তু এ বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই, কারণ এর আগে তিনি কোনো কাজ করেন নাই। তিনি এতদিন শুধুমাত্র ফর্মাল এডুকেশনই গ্রহণ করছেন। ইতিমধ্যে তার কোনো কাজের অভিজ্ঞতা নেই, কাজেই সে বিষয়ে তার পারসেপশন বা উপলব্ধির অভাব আছে। কিন্তু আমি যদি একই প্রশ্ন এমন কোনো কর্মীকে জিজ্ঞাসা করি যে ইতিমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে 1টা বা 2টা প্রতিষ্ঠানে কাজ করছে, সে কিন্তু ভালোই বলতে পারবে এরকম পরিস্থিতিতে তার অভিজ্ঞতা কী ছিল, সেক্ষেত্রে তার পারসেপশনও কিন্তু অ্যাকুরেট হবে। আচ্ছা, তারপরে আমার আছে এক্সপেকটেশন। আচ্ছা, সে কোনো একটা বিষয়ে প্রত্যাশা তার কেমন, তার প্রত্যাশা অনুসারে মানে সে কোনো একটা বিষয় কীভাবে আশা করে, কীভাবে হতে পারে, তার উপরে ভিত্তি করে কিন্তু সে পারসিভ করে, তার অনুভূতি তৈরি হয়। তারপরে আমরা দেখতে পাচ্ছি ফ্যাক্টরস ইন দিস সিচুয়েশন, এটাও কিন্তু আমরা একটু আগে দেখছিলাম সংক্ষেপে। তো ফ্যাক্টরস ইন দিস সিচুয়েশন মানে পরিবেশ পরিস্থিতি, যেমন টাইম, আমার সময়ের দেখতে হবে সময় পর্যাপ্ততা আছে নাকি সময় স্বল্পতা আছে। ওয়ার্ক সেটিং, তো আমার সিচুয়েশনের ভিতরে এটাও পড়ে যে আমি যে পরিবেশে কাজ করতেছি ওই পরিবেশটা কীরকম আছে, আমার যে ওয়ার্কার আছে মানে আমার যে সহকর্মী আছে তারা কেমন, তারপরে আমার যে সুপারভাইজার আছে তারা কেমন, আমার যে বস তারা কেমন আছে, ঠিক আছে, ওভারঅল ম্যানেজমেন্টের লোকরা কেমন আছে, মানে আমি কি কোনো সমস্যা হইলে অন্যদের জানাতে পারি নাকি, আমার কাজে কি স্বাধীনতা আছে নাকি, ঠিক আছে, এরকম। আবার সোশ্যাল সেটিং মানে ঘোরাফেরা এই বিষয়টাই, মানে কর্মক্ষেত্রে যেমন একটা সমাজ তৈরি হয়ে যায়। তারপরে আছে ফ্যাক্টরস ইন দি টার্গেট। আচ্ছা, তো ফ্যাক্টরস ইন দি টার্গেটে আমরা দেখতে পাচ্ছি প্রথমে নোভেলটি। আচ্ছা, নোভেলটি শব্দের অর্থটা কী দাঁড়ায়, আমরা একটু সার্চ দিই। খুব সম্ভবত নতুনত্ব বোঝায়, অর্থটা আমি অ্যাডমিশন টাইমে পড়েছিলাম, এখন একটু ভুলে গেছি মনে হয়।
আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন দি কোয়ালিটি অফ বিং নিউ, অরিজিনাল অর আনইউজুয়াল। হ্যাঁ, মানে ভুলে ভুলে গেলেও পুরোপুরি ভুলিনি, মানে নতুনত্ব। আচ্ছা, তো কোন একটা বিষয় যদি মানে কতটুকু নতুন, মানে নতুন বিষয়ের প্রতি কিন্তু আমাদের আগ্রহী বা অনুভূতি কিন্তু বা উপলব্ধি কিন্তু ভিন্ন হবে। সেখানে কিন্তু আমাদের বিভিন্ন মনোভাব, মানে একটা অন্যরকম ধরনের মনোভাব কাজ করে। তারপরে আছে মোশন। আচ্ছা, মোশন শব্দটার অর্থ যদি দেখি, মোর ডেফিনেশনে দেখি, আচ্ছা, মোশন শব্দের অর্থ গতি বলা যায়। তারপরে সাউন্ডস, তারপরে আছে সাইজ, তারপরে আছে ব্যাকগ্রাউন্ড, মানে ওই বিষয়ে আমার ব্যাকগ্রাউন্ড আছে নাকি। তারপরে আছে প্রক্সিমিটি, মানে নৈকট্য, মানে ওই বিষয়টা আমার কতটা নিকটে। আর সিমিলারিটি, মানে সাদৃশ্য। আচ্ছা, আমরা এক্সিবিট 6.1 দেখলাম, এখন একটু দেখি কী কী ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে। When you look at a target and attempt to interpret what you see, your interpretation is heavily influenced by your personal characteristics, your attitudes, personality, motives, interests, past experience অ্যান্ড এক্সপেকটেশনস। তো সুন্দরভাবে কিন্তু লেখক বুঝালেন যে আমরা যখন একটা লক্ষ্যবস্তুর দিকে তাকাই, আমরা যখন কোনো একটা লক্ষ্যবস্তুর দিকে তাকাই এবং ওই লক্ষ্যবস্তুটাকে ব্যাখ্যা করার চেষ্টা করি, তখন আমাদের যে ব্যাখ্যা বিশ্লেষণটা, ইন্টারপ্রিটেশনটা, সেটা কিন্তু ব্যাপকভাবে, মানে হেভিলি ইনফ্লুয়েন্সড, ব্যাপকভাবে প্রভাবিত হয় আমাদের যে পার্সোনাল ক্যারেক্টারিস্টিক্স আছে। যেমন আমাদের যে অ্যাটিটিউড, আমাদের যে পার্সোনালিটি, আমাদের যে উদ্দেশ্য, আমরা যে উদ্দেশ্য নিয়ে ওটার দিকে তাকাই, বা আমাদের যে আগ্রহ, ইন্টারেস্ট, বা আমাদের যে পাস্ট এক্সপিরিয়েন্স, মানে আমার পূর্ব অভিজ্ঞতা থাকলে সেটাও কিন্তু আমার উপলব্ধিতে একটা আলোকপাত করবে। অ্যান্ড এক্সপেকটেশন, মানে আমি যে প্রত্যাশা নিয়ে বস্তুটার দিকে তাকাইছি আর কি। তো ফর ইনস্ট্যান্স, ইফ ইউ এক্সপেক্ট পুলিশ অফিসার্স to be authoritative or young people to be lazy, you may perceive them as such, regardless of their actual traits. আচ্ছা, সুন্দর একটা উদাহরণ বললো এখানে। কি বললো? যেমন ফর ইনস্ট্যান্স, মানে উদাহরণস্বরূপ, ইফ ইউ এক্সপেক্ট পুলিশ অফিসার টু বি অথরিটেটিভ। আচ্ছা, পুলিশ অফিসার তো মানুষই হয়, কিন্তু আমাদের অনেকের অ্যাটিটিউড থাকে, বা এরকম হতে পারে যে আমি পূর্বে একজন পুলিশ অফিসারের সাথে দেখা হয়েছে, যে জিনিস খুবই কী ছিলেন, অথরিটেটিভ, মানে খুবই কট্টরপন্থী। তো তারপরে আমি যে পুলিশ অফিসারে দেখবো, আমি মনে করবো উনি হয়তো বা কট্টরপন্থী থাকবেন। অথচ পুলিশ অফিসারের ভিতরে কিন্তু ভালো পুলিশ অফিসার আছে, যারা খুবই উদার মনা, মানুষকে সাহায্য করতে হাত বাড়িয়ে দেয়, জনগণের সাথে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আরেকটা উদাহরণ দিছে যে ইয়াং পিপল টু বি লেজি। এরা আজকালকার যুগে মানুষ মোবাইল ব্যবহার করে অনেক সময় নষ্ট করে। তো আমি হয়তো বা এরকম বেশিরভাগ যুবক ছেলেদের দেখছি যারা বেশিরভাগ ক্ষেত্রে অলস হয়, কিন্তু সকল ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হবে না। কারণ ছোটদের ভিতরে আমরা দেখছি তারা খুবই বড়দের শ্রদ্ধা করে, সম্মান করে, ছোটো থেকে তারা খুবই জ্ঞানী হয়। এরকম লোকও পাওয়া যায়, এরকম শিশুও পাওয়া যায়। আচ্ছা, বা এরকম যুবকও পাওয়া যায়। তো ইউ মে পারসিভ দেম অ্যাজ সাচ, মানে আমি যদি পুলিশ অফিসারকে অথরিটেটিভ বা কট্টরপন্থী ভাবি, বা যুবক ছেলেদেরকে যদি, যুবক মানুষদেরকে যদি অলস ভাবি, তাহলে আমি যাকে পরবর্তীতে কোনো পুলিশ অফিসার দেখবো বা ইয়াং পিপল দেখবো, তাদেরকে আমি এরকমই ভাববো।
ওরকম বৈশিষ্ট্যের অধিকারী ভাবমু রিগার্ডলেস অফ দের অ্যাকচুয়াল ট্রেটস। দেখা গেছে যে তাদের অ্যাকচুয়াল যে ট্রেট বা অ্যাকচুয়াল যে বৈশিষ্ট্যটা, আসল যে বৈশিষ্ট্যটা, ওইটা দেখা গেছে ভিন্ন হয়ে যেতে পারে। তো আমাদের দেখছেন আমাদের পারসেপশন কিন্তু রিয়েলিটি থেকে অনেক দূরেও চলে যেতে পারে। ক্যারেক্টারিস্টিক্স অফ দি টার্গেট অলসো এফেক্ট হোয়াট উই পারসিভ। আচ্ছা, আমি যে টার্গেটে তাকাচ্ছি তারও কিছু কিন্তু বৈশিষ্ট্য থাকে, ওটাও কিন্তু আমরা কীভাবে ওই জিনিসটা নিয়ে উপলব্ধি করবো এটাকে প্রভাবিত বা এফেক্ট করে। লাউড পিপল আর মোর লাইকলি টু বি নোটিসড ইন এ গ্রুপ দেন কুইট ওয়ান্স। তো যারা একটু জোরে কথা বলে তারা কিন্তু বেশি সম্ভাবনা আছে যে একটা গ্রুপের সবার কাছে সে পরিচিতি লাভ করবে। কিন্তু যারা কুইট ওয়ান্স মানে যারা একটু চুপচাপ থাকে, মানে ইন্ট্রোভার্ট, তারা কিন্তু অতটা পরিচিতি লাভ করবে না, তারা চুপচাপ এক কোণায় থাকতে চায়, এতে স্বাচ্ছন্দ্য বোধ করে। সো টু আর এক্সট্রিমলি অ্যাট্রাকটিভ অর আনঅ্যাট্রাকটিভ ইন্ডিভিজুয়ালস। এভাবে বলা যায় যে হতে পারে এমন মানে এক্সট্রিম মানে হলো একেবারে একটা লাইন যদি আমি টানি, এর একেবারে বাম প্রান্তের শেষ কোণা হবে বা ডান প্রান্তের একেবারে শেষ কোণা হবে। তো কিছু কিছু মানুষ কিন্তু দেখলেই মানে ভালো লাগে, তাদের অ্যাট্রাকটিভ। আবার কিছু কিছু মানুষ কিন্তু দেখতে অতটা অ্যাট্রাকটিভ না। আচ্ছা, বিকজ উই ডোন্ট লুক অ্যাট টার্গেটস ইন আইসোলেশন, the relationship of a target to its background also influences perception, as does our tendency to group close things and similar things together. আচ্ছা, বিকজ উই ডোন্ট লুক এট টার্গেটস ইন আইসোলেশন মানে আমরা কিন্তু কোন একটা টার্গেট কিন্তু বিচ্ছিন্ন করে দেখি না, এর আশেপাশে কিন্তু আর অনেক কিছুই থাকে। দি রিলেশনশিপ অফ এ টার্গেট টু ইটস ব্যাকগ্রাউন্ড অলসো ইনফ্লুয়েন্সেস পারসেপশন। তাহলে ওই টার্গেটের সাথে কিন্তু তার কিছু কোনো ব্যাকগ্রাউন্ড থাকতে পারে। মানে আমি একটা ফুলের ছবি দেখতেছি, আমি শুধুমাত্র শুধু ফুল চোখে পড়বে এরকম না, ফুলের চারপাশে যে পরিবেশটা আছে, হইতে পারে কোনো একটা মৌমাছি উড়ে আসলো, বা আশেপাশে যে মানুষ আছে, বা বাতাস, পরিবেশ, আবহাওয়া, ঠিক আছে, সব কিছু কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড থাকে। ব্যাকগ্রাউন্ড মানে পিছনে অলসো ইনফ্লুয়েন্সেস পারসেপশন, অ্যাজ ডাজ আওয়ার টেন্ডেন্সি টু গ্রুপ ক্লোজ থিংস অ্যান্ড সিমিলার থিংস টুগেদার। এর কারণ হলো মানে আমাদের একটা প্রবণতা আছে যে যেগুলো আমাদের কাছাকাছি বা ওই কাছাকাছি জিনিসগুলোর ভিতরে যেগুলো একই রকম জিনিস, ওইগুলো আমরা কিন্তু একই সাথে উপলব্ধি করার একটা টেন্ডেন্সি আমাদের আছে। ওই যে অফেন পারসিভ ওমেন, মেন, হোয়াইটস, আফ্রিকান আমেরিকানস, এশিয়ানস অর মেম্বার্স অফ এনি আদার গ্রুপ দ্যাট ইজ ক্লিয়ারলি ডিস্টিংগুইশেবল ক্যারেক্টারিস্টিক্স অ্যাজ অ্যালাইক ইন আদার আনরিলেটেড ওয়েস অ্যাজ ওয়েল। যা লেখক এখানে কী বললেন, আমরা কিন্তু প্রায় বিভিন্ন মহিলা বলি, পুরুষ বলি, বা যারা হোয়াইট আমেরিকান আছে, বা আফ্রিকান আমেরিকান যারা আছে, বা এশিয়ান আছে, বা মেম্বার্স অফ এনি আদার গ্রুপ, মানে যে কোনো গ্রুপেরই লোক হোক না কেন, মেম্বার বা সদস্য হোক না কেন, দ্যাট হ্যাজ ক্লিয়ারলি ডিস্টিংগুইশেবল ক্যারেক্টারিস্টিক্স। তাহলে এই এক একটা জাতিগোষ্ঠীর আমরা নাম দেখলাম, এদের কিন্তু স্পষ্টভাবে একটা ডিস্টিংগুইশেবল ক্যারেক্টারিস্টিক্স আছে, মানে এক জাতি থেকে আরেক জাতিকে পৃথক করার মতো আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। যেমন অ্যাজ অ্যালাইক ইন আদার আনরিলেটেড ওয়েস অ্যাজ ওয়েল। যদিও কোনো রিলেশন না থাকে সেক্ষেত্রেও কিন্তু এই বিষয়টা হতে পারে। কনটেক্সট ম্যাটার্স টু, মানে আমরা কোন কনটেক্সটে উপলব্ধি করতেছি, পারসেপশন করতেছি, ওইটাও কিন্তু ম্যাটার করে। দি টাইম অ্যাট হুইচ উই সি অ্যান অবজেক্ট অর ইভেন্ট ক্যান ইনফ্লুয়েন্স আওয়ার অ্যাটেনশন। তাহলে আমরা যে মুহূর্তে কোনো একটা অবজেক্ট দেখতেছি বা কোনো একটা ঘটনা পর্যবেক্ষণ করতেছি, সেটা কিন্তু আমাদের অ্যাটেনশনকে প্রভাবিত করে। দেখা যাচ্ছে আমার আজকে অনেক খুব মন খারাপ, এমন একটা সময় কিন্তু আমার উপলব্ধিটা কিন্তু একটু খারাপ, মানে প্যাসিমিস্টিকই হবে, মানে হতাশাবাদী। আর আমি যখন একটু উৎফুল্ল থাকি, জীবনে একটু আশা আকাঙ্ক্ষা থাকে, সেক্ষেত্রে কিন্তু আমি একটা অবজেক্ট দেখলে ওরকম অপটিমিস্টিক একটা মনোভাব নিয়ে দেখি, বা আশাবাদী একটা মনোভাব নিয়ে দেখি। অ্যাজ ক্যান লোকেশন, লাইট, হিট অর এনি নাম্বার অফ সিচুয়েশনাল
ফ্যাক্টরস। তো কোন লোকেশনে আমি আসি, ওই লোকেশনটা বা আমি যে পরিস্থিতিতে ওইখানে লাইটিং কীরকম আছে, ওখানে তাপমাত্রা কীরকম, বা যে কোনো সিচুয়েশনাল ফ্যাক্টরই হতে পারে এরকম, যেটা আমাদের পারসেপশনকে প্রভাবিত করে। অ্যাট এ নাইট ক্লাব অন স্যাটারডে নাইট। তো আমরা জানি বিদেশিদের জন্য শনিবার আর রবিবার হলো বন্ধের দিন। আমাদের দেশে তো শুক্র আর শনিবার সরকারি বন্ধ থাকে। আচ্ছা, অ্যাট এ নাইট ক্লাব অন স্যাটারডে নাইট। তো শনিবার রাত্রে কোনো একটা নাইট ক্লাবে ইউ মে নট নোটিস এ ইয়াং গেস্ট ড্রেসড টু দি নাইন্স। তলে আমি একজন যে অল্পবয়স্ক যে অতিথি, তাকে আমি মানে আচ্ছা, এটা এভাবে বোঝায় যে ইয়েট দ্যাট সেম পারসন সো অ্যাটায়ার্ড, মানে সেভাবে অ্যাটায়ার্ড মানে হইলো সেভাবে বেশভূষা ধারণ করছে। ফর ইউর মানডে মর্নিং ম্যানেজমেন্ট ক্লাস উড সার্টেনলি ক্যাচ ইউর অ্যাটেনশন অ্যান্ড দ্যাট অফ দি রেস্ট অফ দি ক্লাস। মানে এখানে আমরা কনটেক্সট বুঝতে হবে। আমি পার্টিতে যে ড্রেস পরে যাব, আমি অবশ্যই ক্লাস নিতে ওই ড্রেস পরে যাব না। আমি যদি পার্টির ড্রেস পরেই ম্যানেজমেন্ট ক্লাস করতে সোমবার দিন কর্মদিবসে এসে পড়ি ওই বেশভূষা ধারণ করে, তাহলে অবশ্যই আমাকে সহ ক্লাসে যারা সবাই আছে তাদের কিন্তু একটা নজর কাড়বে। নেদার দি পার্সিভার নট দি টার্গেট হ্যাজ চেঞ্জড বিটুইন স্যাটারডে নাইট অ্যান্ড মানডে মর্নিং বাট দি সিচুয়েশন ইজ ডিফারেন্ট। দেখছেন, সিচুয়েশন কিন্তু ভালোই একটা ফ্যাক্টর। তো এখানে কিন্তু আমি যদি পার্টিতে থাকতাম তাহলে কিন্তু আমার ওটা ভিন্নভাবে দেখতাম না। বা টার্গেট বলতে বোঝাইছে যে লোকটাকে আমি ওই ড্রেস পরা অবস্থায় দেখতেছি। তো এখানে ক্লাসে কিন্তু আমরা যারা পার্সিভার আছি তারাও বদলাম না, বা যে টার্গেট ক্লাস নিতে আসলেন ওই ড্রেস পরেই, পার্টি ড্রেস পরেই, সেটাও কিন্তু বদলালো না। ওই যে তাহলে টার্গেট আর পার্সিভার দুইটাই কিন্তু আনচেঞ্জড, কিন্তু টাইমিংটা চেঞ্জ। কিন্তু একটা হলো শনিবার বন্ধের দিন, আবার লোকেশনটা কোন জায়গায়, লোকেশনটা কিন্তু একটা পার্টি আর একটা হলো ক্লাস, লোকেশনও কিন্তু ডিফারেন্ট আছে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু সব কিছু মিলিয়ে কিন্তু সিচুয়েশনটা ডিফারেন্ট। তো এটা আমি আর কি প্রথম দিককার আমার একটা ভিডিও, তো আমি আবার একটু ইন্ট্রোভার্ট টাইপের, মানে মানুষের সাথে একটু কম মিশি। তো ভিডিওটা আমি জানি অতটা ভালো হয় নাই কা, এখানে আমার নিজের হাতে আমি ভিডিওটা করছি, আমার কোনো স্ট্যান্ড নেই যেখানে রেখে ভিডিওটা করা যায়, এই কারণে একটু আপনাদের দেখতে অসুবিধা হয়েছে আমি জানি। আবার কথাগুলো আমার অতটা স্পষ্ট নয়। তো ইনশাল্লাহ আমি আশা রাখি যে সব কথা বলতে বলতে ইনশাল্লাহ আমার জড়তাগুলো কাটবে, আরও সুন্দরভাবে আপনাদের বোঝাতে পারবো। তো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।